হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, পড়ার মধ্যেই রয়েছো। তো আজকে আমরা তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটি হচ্ছে আপকামিং আপার প্রাইমারির জন্য সিডিপির ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো যে এই সিডিপি আপার প্রাইমারির জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন বলছি? কারণ এই সিডিপি থেকেই কিন্তু তোমাদের পরবর্তী সিলেকশনের মেরিট লিস্টে তোমার নাম থাকবে কি না তা কিন্তু নির্বাচিত হবে এই সিডিপি থেকেই। তার কারণ হচ্ছে সিডিপি ছাড়াও আপার প্রাইমারিতে বা প্রাইমারিতে পেডাগজি রয়েছে, যেটাও সেম জিনিস। তো আমরা এই ক্লাসগুলোতে আপকামিং তোমাদের সম্পূর্ণ থিওরি অর্থাৎ কনসেপ্ট, একই সাথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখানে আলোচনা করব। দুর্দান্ত সেশন হতে চলেছে ক্লাসটি। যারা এতক্ষণ অবধি আমাদের সাথে জুড়েছো প্রত্যেককে ধন্যবাদ। ক্লাসে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যদি না জানা থাকে তোমাদের জানিয়ে রাখি যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে পড়াই। ঠিক আছে, এমন নয় দু একটা ক্লাস দিয়ে আমরা কোনো পেড কোর্স বা ব্যাচের কথা বলি, এমন নয়, সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে পড়বে। তো তোমাদের কাজ এটুকুই, ভিডিওটা যত সম্ভব শেয়ার করো, অন্যরাও যাতে উপকৃত হয়। আমাদের পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দুর্দান্ত সেশন এটি হতে চলেছে। আমরা আজকে যে টপিক পড়ব সেটা হচ্ছে একদম বেসিক জিনিস, মনোবিজ্ঞানের ধারণা এবং মনোবিজ্ঞানের অর্থের ক্রমবিকাশ। অর্থাৎ এই যে মনোবিজ্ঞান, চাইল্ড সাইকোলজি, এটা এলো কোথা থেকে, কেন বা এলো, এবং এর মানের যে পরিবর্তন হলো ধীরে ধীরে, সেই সম্পর্কে আমরা আজকে পড়ব। তোমাদের মনে হতে পারে যে স্যার এটা একদম বেসিক জিনিস, এটা আমরা পড়বো কেন, আমাদেরকে মনোবিজ্ঞান জানতে হবে কেন, শুধুমাত্র জানার জন্য কি? আমি বলবো না, এখান থেকেও প্রশ্ন আসে, আমি সেটা তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আমি যেটুকু পড়াবো সেখান থেকে হয় প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে ভরে ভরে, না হলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট খাতা পেন নিয়ে বসো, ক্লাসটি শোনো, নোট করে চলো, এবং আমি পিডিএফটি দিয়ে দেবো, পরবর্তীকালে তোমরা এটা আরও ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আর কথা নয়, শুরু করা যাক। তো এই যে মনোবিজ্ঞান বা আমাদের শিশু মনস্তত্ত্ব, যেটা চাইল্ড সাইকোলজি আমরা যেটাকে বলি, এই কথাটির মানে কি? না, এই মনোবিজ্ঞান যদি আমাদেরকে বুঝতে হয় বা সাইকোলজি, এই কথাটির অর্থ হলো যে যে কোনো প্রাণী বা মানুষ, তাই না, যে কোনো প্রাণী বা মানুষ, তাদের আচরণ, তাদের মানসিক প্রতিক্রিয়া, এই সমস্ত কিছুর একটি বিজ্ঞানসম্মত এবং বস্তুনিষ্ঠ, এই বস্তুনিষ্ঠ কথাটিতে জোর দাও। কেন বলছি পরবর্তীকালে বুঝতে পারবে। তাহলে এই যে আমাদের পাঠ বা এই যে পড়া বা জানা, এটা অবশ্যই বিজ্ঞানসম্মত, এটা কিন্তু অবৈজ্ঞানিক নয়, এবং বস্তুনিষ্ঠ পাঠ। এই চাইল্ড সাইকোলজি বা এই শিশু মনস্তত্ত্ব, এটি এমন একটি বিজ্ঞান যা আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে আমরা ঠিক কিভাবে প্রতিক্রিয়া করি, কিভাবে শিখি, কিভাবে চিন্তা করি, কিভাবে দেখি, কোনো কিছু কিভাবে মনে রাখি, সেগুলোকে আমরা নিজেদের আবেগ দিয়ে কিভাবে কাজে লাগাই, সেই সব কিছু পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা হয় এই শিশু মনস্তত্ত্বে বা সাইকোলজিতে। আশা করি বোঝাতে পারলাম। আমি বলছি, গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে, তোমরা ক্লাসটি করো, জলের মতো পরিষ্কার হয়ে যাবে তোমাদের সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে এটি হলো শিশু মনস্তত্ত্ব। এরপর এই যে সাইকোলজি শব্দটা বা এই মনস্তত্ত্ব শব্দটি, এই শব্দটি এসেছে কোথা থেকে, এলো কোথা থেকে? এটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। কেন গ্রিক শব্দ থেকে এসেছে তোমরা বুঝতে পারবে, কারণ এর উৎপত্তি গ্রিকে। ঠিক আছে, গ্রিক দার্শনিকরাই এই ঘটনাটির উৎপত্তি ঘটান। তাহলে দুটি গ্রিক শব্দ থেকে, মনে রাখবে এখান থেকে প্রশ্ন আসে কোন শব্দ থেকে, এবং সেই শব্দ দুটি কি কি। একটি শব্দ হলো সাইকি, গ্রিক শব্দ, মনে রাখতে হবে। দ্বিতীয় শব্দ হলো লোগোস, গ্রিক শব্দ। সাইকি কথার আগে অর্থ ছিল আত্মা বা সোল, এবং পরবর্তীকালে এর অর্থ ধরা হয় মন বা মাইন্ড। অন্যদিকে লোগোস শব্দটির প্রথমে অর্থ বিজ্ঞান ধরা হয় বা আলোচনা করা, এই দুটি অর্থ এর ধরা হয়। তাহলে এই দুটি অর্থ থেকেই এসেছে আমাদের সাইকোলজি শব্দটি। তাহলে এই দুটো অর্থকে যদি আমরা একসাথে জুড়ে দিই, তখন কি দাঁড়াচ্ছে? তখন দাঁড়াচ্ছে সাইকোলজি, এবং যার অর্থ হলো স্টাডি অফ সাইকি, অর্থাৎ আত্মা বা মনের বিজ্ঞান। ঠিক আছে, আত্মা বা মনের বিজ্ঞান। বোঝা গেল এটুকু?
তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেই শব্দগুলো কি ভাষার শব্দ, তাদের অর্থ কি, আমি তোমাদের দেখাবো, প্রশ্ন এসছে কিন্তু। এরপর গুরুত্বপূর্ণ যে বিষয়, এখান থেকে ভরে ভরে প্রশ্ন আসবে না, এই যে মনোবিজ্ঞানের অর্থ আমরা বললাম যে মনের বিজ্ঞান বা আত্মার বিজ্ঞান, ঠিক আছে, এটা যে আমরা জানলাম, প্রথমত এই যে এর অর্থ এবং সময়ের সাথে সাথে এর নামের অর্থের কিন্তু পরিবর্তন হয়েছে। সাইকোলজি শব্দের প্রথমের অর্থ মনের বিজ্ঞান বা আত্মার বিজ্ঞান হচ্ছে, কিন্তু তার পরবর্তীকালে এর নামের পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, সেগুলোই আমাদেরকে পড়তে হবে। ওই নামের পরিবর্তন কখন হয়েছে, কারা কারা সেই নামের পরিবর্তনের পিছনে দায়ী ছিলেন, এবং সেই নামটি পরিবর্তন করে আবার নতুন নাম দেওয়া হলো কেন, এগুলোই আমাদেরকে জানতে হবে আজকে। তাহলে আমরা 4টি স্তরে এই পুরো ব্যাপারটিকে জানব, ঠিক আছে। তো সাইকোলজি শব্দটি প্রথম নাম দেওয়া হয় কি, আত্মার বিজ্ঞান হিসেবে। সাইকোলজিকে প্রথম বলা হয় আত্মার বিজ্ঞান বা সায়েন্স অফ সোল, বোঝা গেল। কখন বলা হয় এটি, আমি তোমাদেরকে বললাম যে এর শুরুটা হয় গ্রিক থেকে। তাহলে প্রাচীন গ্রিক দার্শনিক তারা মনে করতেন যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান, এবং মনোবিজ্ঞানকে তারা দর্শনের একটি শাখা হিসেবে উপস্থাপন করেন। কারণ কি, যে মানুষগুলো এই মনোবিজ্ঞান সম্বন্ধে আলোচনা করেছিলেন তারা ছিলেন দার্শনিক, সেজন্যই তারা এটিকে দর্শনের শাখা বলেন, এবং তারা এটিকে আত্মার বিজ্ঞান বলে চিহ্নিত করেন। কারা কারা ছিলেন সমর্থক, বলেছেন কারা কারা, বিখ্যাত দুজন, ওয়ার্ল্ডের বিখ্যাত দুজন দার্শনিক, একজন হচ্ছেন প্লেটো, একজন হচ্ছেন অ্যারিস্টটল। এই দুজনকে চিনি না বা জানি না বা নাম শুনিনি কেউ এমন কিন্তু আমরা নেই, সবাই এনাদেরকে কম বেশি জানি। তাহলে এরা এই আত্মার বিজ্ঞান কথাটির সমর্থক। কিভাবে প্রশ্ন করতে পারে তোমাকে, যে সাইকোলজিকে আত্মার বিজ্ঞান বলেছেন কারা, অপশন দিয়ে দেবে, এই দুজনের নামের মধ্যে একটি নাম হবে। আচ্ছা, এরপর এই যে আত্মার বিজ্ঞান তো নাম এরা বলল, কিন্তু পরবর্তীকালে এই নামটি বাদ দিয়ে দেওয়া হলো কেন, কেন আত্মার বিজ্ঞান বলা হলো না পরবর্তীকালে? কারণ দেখো, আচ্ছা এই যে আত্মা, আত্মা কি তোমরা চোখে দেখতে পাও? বলবে না, চোখে দেখতে পাই না। কেন পাও না? কারণ এটা কোনো বস্তু নয়। একটু আগেই তোমাকে আমি বললাম যে বস্তু শব্দটির ওপর জোর দাও শুরুতেই, কারণ আত্মা কোনো বস্তু নয়। তাহলে বস্তু যেহেতু নয়, এর কোনো রূপ নেই, একে তুমি চোখে দেখতে পাবে না, একে স্পর্শ করতে পারবে না, একে অনুভব করতে পারবে না। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, একে হচ্ছে কোনো বিজ্ঞানসম্মতভাবে কোনো পরীক্ষাগারে প্রমাণ করতে পারবে না তুমি। সব থেকে সীমাবদ্ধতা এর বাতিল হওয়ার নামটি প্রধান কারণ কিন্তু এটাই, বোঝা গেল। তাহলে আত্মার বিজ্ঞান নামটি বাতিল তো হলো, তারপরে কি নাম দেওয়া হলো বা কারা দিলেন? দ্বিতীয় সময় মধ্যযুগে মূলত এই আত্মার বিজ্ঞান বাদ দিয়ে দার্শনিকরা আরো একটি নতুন নাম দিলেন, সেটি কি না, মনের বিজ্ঞান। ঠিক আছে, কেন? কারণ তারা আবার মনে করলেন যে মানুষের মন, চিন্তা, কল্পনা, স্মৃতি, এই সমস্ত কিছুর ওপর কিন্তু এই মনোবিজ্ঞান নির্ভর করে আছে। সেই জন্য একে মনের বিজ্ঞান বলাটা বেশি যুক্তিযুক্ত আত্মার বিজ্ঞান বলার থেকে, বোঝা গেল। আচ্ছা, কারা কারা এই কথাটি বলেছিলেন যে একে মনের বিজ্ঞান বলা ভালো হবে? এই কথাগুলো বলেছিলেন কান্ট এবং হফডিং, বিখ্যাত নাম দুজনের, মনে রাখবে। তাহলে মনের বিজ্ঞান বলেছিলেন কারা কারা? দার্শনিক কান্ট এবং দার্শনিক হফডিং। এরপর মনের বিজ্ঞান তো নাম দেওয়া হলো, পরবর্তীকালে এই মনের বিজ্ঞান নামটিও বাতিল করা হলো কেন? মনের বিজ্ঞান নামটিও বাতিল করা হলো কেন? সেই একই কারণ। আবার ভেবে দেখলো যে আত্মা যেমন দেখা যায় না, অনুভব করা যায় না, স্পর্শ করা যায় না, মনকেও তো সরাসরি পর্যবেক্ষণ করা যায় না, বা তুমি মনকে কোনো স্কেল দিয়ে মাপতে পারবে কি? সম্ভব নয়। তার মানে ঠিক একইভাবে যেভাবে আত্মার কোনো নির্দিষ্ট গঠন ছিল না, সেটি বস্তু ছিল না, একইভাবে মনও কোনো বস্তু নয়, মনেরও কোনো গঠন নেই। সুতরাং এই মনের বিজ্ঞান এটিও বাতিল হয়ে গেল নামটি, বোঝা গেল। আচ্ছা, তারপর কি হলো না, তারপর ঊনবিংশ শতাব্দীতে এসে পৌঁছলো, আবার কিছু দার্শনিক এই সমস্ত নিয়ে পড়াশুনো করতে লাগলেন। তারা ওই আগের দুটো নামের পরিবর্তে আরো বেশি গুরুত্বপূর্ণ নাম তারা ঠিক করলেন, এবং এতক্ষণ অবধি এই সাইকোলজিকে দর্শনের মধ্যে রাখা ছিল,
যে বলছিল সাইকোলজি হচ্ছে দার্শনিক একটি জিনিস, দর্শনের মধ্যেকার একটি জিনিস, তারা বললেন না, সাইকোলজি শুধুমাত্র একটি দর্শন কিন্তু নয়। তাহলে দর্শনের গণ্ডি থেকে তারা সাইকোলজিকে বের করে নিয়ে এলেন এবং তারা বললেন যে এটি মানুষের চেতনার উপর নির্ভর করে। কোনো একজন মানুষ তার সচেতনতা, তার অভিজ্ঞতা, এগুলোর ওপর তার সাইকোলজি ডিপেন্ড করছে। এই জন্য এখন থেকে সাইকোলজির নাম হবে চেতনার বিজ্ঞান। বোঝা গেল? কারা কারা এই চেতনার বিজ্ঞান নামটিতে সমর্থন করলেন? উইলিয়াম উন্ড, উইলিয়াম জেমস, টিচেনার। তিনটি বিখ্যাত নাম মনে রাখবে, উইলিয়াম উন্ড, উইলিয়াম জেমস এবং টিচেনার। এনারা বললেন যে সাইকোলজি হচ্ছে চেতনার বিজ্ঞান এবং এনারা এই সাইকোলজি শব্দটিতে আত্মপর্যবেক্ষণের যে ব্যাপার সেটাও ইন্ট্রোডিউস করলেন প্রথম। ঠিক আছে? আচ্ছা, কিন্তু দেখা গেল পরবর্তীকালে এই চেতনার বিজ্ঞান নামটিও বাতিল হয়ে গেল এক সময়, কারণ এটিও পরবর্তীকালে মনে হলো না যে এটিও যথার্থ। কেন বাতিল হলো? ঠিক সেই একইভাবে। আচ্ছা, মানুষের এই যে মন, তোমরা অনেকেই জানো, এই মন কিন্তু একটি টাইপের নয়, মন কিন্তু দু রকমের মন হয়। একটি হচ্ছে চেতন মন, আমরা বলি চেতন মন, আর একটি মন হচ্ছে কিন্তু অবচেতন মন। ঠিক আছে? অবচেতন মন তোমরা অনেকেই জানো ব্যাপারটা, বা জানো না, আমি বলে দিচ্ছি। চেতন মন কোনটা? চেতন মন হচ্ছে যখন আমরা সক্রিয় থাকি, মানে যে সমস্ত বিষয় সম্বন্ধে মানুষের মন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেই মনের অবস্থাকে আমরা চেতন মন বলি। আবার কখনো কখনো মন অবচেতন অবস্থায় থাকে, সক্রিয়ভাবে কোনো জিনিসে অংশগ্রহণ করে না, সেটিকে আমরা অবচেতন মন বলি। পরবর্তীকালে দার্শনিকরা ব্যাখ্যা দিলেন যে মানুষের যে অবচেতন মন, অবচেতন মনকে কিন্তু আমরা তো অস্বীকার করে ফেলছি। কেন? কারণ আমরা যদি মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলি, চেতনার বিজ্ঞান মানে কি? চেতন মনের কথা বলা হচ্ছে এখানে শুধুমাত্র, অবচেতন মনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাহলে অবচেতন মনকে গুরুত্ব দেওয়া যদি না হয়, বা তারা আরো যুক্তি দিলেন, ধরো শিশু একটা, কোনো একটি শিশু, একজন শিশুর আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেতনা বা মানসিক অবস্থা তাদের কি সমান হতে পারে? কখনোই হতে পারে না। তারা যুক্তি দিলেন মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণী, তাদেরও তো একটা সাইকোলজি আছে, কিন্তু একটি মানুষের আর একটি প্রাণীর চেতনা একই হতে পারে কি? যুক্তি দিল যে, এবং ভেবে দেখালো না, এটা তো হতে পারে না। বা একজন মানসিক রোগী, যিনি মেন্টালি ইল, অসুস্থ, কোনো মানসিক রোগীর মনের যা অবস্থা, সেটি কি একটি সাধারণ মানুষের মতো হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে তারা যুক্তি দিলেন যে যেহেতু শিশুদের, প্রাণীদের বা মানসিক রোগীদের চেতনা বা মানসিক অবস্থা একই রকম হয় না সাধারণ মানুষের মতো, সেহেতু তুমি শুধুমাত্র চেতনার বিজ্ঞান সাইকোলজিকে বলতে পারো না, কারণ তাদেরও তো সাইকোলজি আছে, তাহলে তারা তো বাদ পড়ে যাচ্ছে, তাই না? এরপর এলো একদম সর্বোত্তম এবং আধুনিক একটি ধারণা, যেটি এখনো পর্যন্ত যাকে গ্রহণ করা হচ্ছে যে অর্থটিকে, সেটি হলো আচরণের বিজ্ঞান। তাহলে বর্তমানে এখনো অবধি সাইকোলজিকে কি নামে ডাকা হয়? সাইকোলজিকে বলা হয় আচরণের বিজ্ঞান, এবং এটি হচ্ছে আধুনিক স্তর। কোশ্চেন করতে পারে সাইকোলজি অর্থের সর্বাধুনিক নাম কি? আচরণের বিজ্ঞান, সায়েন্স অফ বিহেভিয়ার। ঠিক আছে? এই ধারণাটি কখন দেওয়া হচ্ছে? বিংশ শতাব্দীতে, বিংশ শতাব্দীর শুরুতে। তখন মনোবিজ্ঞানীরা আরো উন্নত হয়েছেন, তারা যন্ত্রপাতি উন্নত হয়েছে, চিন্তা ভাবনা উন্নত হয়েছে মানুষের। তারা বলছেন যে না, মনোবিজ্ঞান মনেরও বিজ্ঞান নয়, আত্মারও বিজ্ঞান নয়, ঠিক আছে, চেতনারও বিজ্ঞান নয়, মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। কেন? কারণ মানুষের মন বা মানুষের চেতনা, এগুলোকে তো দেখা যায় না, বা আত্মা, এগুলো তো দেখতে পারবে না তুমি। কিন্তু এই যে আচরণ, মানুষের ধরো যে আচরণ বা আচার, এই আচরণ কিন্তু পর্যবেক্ষণ করা যায়। মানুষের বাহ্যিক আচরণকে তুমি পর্যবেক্ষণ করতে পারবে, মানুষের বাহ্যিক আচরণকে তুমি পরিমাপ করতে পারবে, এবং বাহ্যিক আচরণকে সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষণ করাও সম্ভব। মানুষের আচরণকে পরিবেশের ভিত্তিতে পরীক্ষা করা সম্ভব, পর্যবেক্ষণ করা সম্ভব, পরিমাপ করা সম্ভব। তাহলে যেহেতু সম্ভব হচ্ছে, সুতরাং আচরণের বিজ্ঞান বলাটিই সর্বোত্তম হবে, এবং এটি সর্ব আধুনিক
এবং সর্বজন গ্রাহ্য ধারণা। এখান থেকে তোমায় একটি প্রশ্ন করতে পারে। কারা কারা সমর্থন করলেন? জে.বি. ওয়াটসন, খুবই গুরুত্বপূর্ণ একজন নাম। প্যাভলভ, পরবর্তীকালে প্যাভলভ সম্বন্ধে আরও কিছু পড়বো আমরা। স্কিনার, এনার সম্বন্ধেও পড়বো। উডওয়ার্থ, এনারা সমর্থন করলেন যে না, সাইকোলজি হচ্ছে অ্যাকচুয়ালি আচরণের বিজ্ঞান। আগের তিনটি নামের থেকে এই নামটি বেশি গ্রহণযোগ্য, বেশি যথার্থ, বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য সর্বসম্মতিক্রমে সাইকোলজিকে বলা হলো কি না, সাইকোলজি হচ্ছে আচরণের বিজ্ঞান, বা সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। আশা করি তোমাকে বোঝাতে পারলো। এরপর এই যে এতক্ষণ ধরে কয়েকটা নাম তোমরা পড়লে, আচ্ছা এই এই পেজটা হয়তো তোমাদেরকে ফন্টগুলো একটু ছোট ছোট দেখাতে পারে, কারণ আমি এই যে সমস্ত নামগুলো এক জায়গাতে রাখতে যেয়ে লেখাটার ফন্টটা একটু ছোট হয়ে গেছে। তোমরা পিডিএফটা যখন দেবো আমরা একটু জুম করে দেখে নেবে, বা আমি বলছি তোমরা তো শুনেই নেবে। তো এতক্ষণ আমরা যে সমস্ত মনোবিজ্ঞানীর বা দার্শনিকদের নাম জানলাম, তাদের বিখ্যাত কিছু উক্তি আছে, ডাইরেক্ট তোমাকে এখান থেকে প্রশ্ন করে, ডাইরেক্ট প্রশ্ন যে এই উক্তিটি কার 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 আমরা একটু দেখে নিই। প্রথম আমরা যে নামটি পড়ছি তিনি হচ্ছেন জে.বি. ওয়াটসন। ঠিক আছে, তিনি বলেছেন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। কি বলছেন? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার, মানে বাংলাতে বললে হবে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। ঠিক আছে, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। তাহলে তোমায় যদি প্রশ্ন করে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার কে বলেছেন, বা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান কে বলেছেন, তুমি উত্তর করবে যে ওয়াটসন বলেছেন এটি। এবং এই ওয়াটসন সম্পর্কে আবার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তিনি আচরণবাদের জনক বা আচরণবাদের প্রবক্তা। গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আচরণবাদের প্রবক্তা কাকে বলা হয়? জে.বি. ওয়াটসনকে। বোঝাতে পারলাম? দ্বিতীয় নাম আমরা যেটি পড়ব সেটি হচ্ছে উডওয়ার্থ। এই উডওয়ার্থ, এনার যে উক্তিটি, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে অনেকবার। ইনি বলেছেন যে মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, এবং তারপর হারিয়েছে তার মনকে, তারপর হারিয়েছে চেতনাকে, কিন্তু বর্তমানে তার মধ্যে আচরণ বর্তমান। ভেবে দেখো, প্রথমে মনোবিজ্ঞানকে বলা হতো আত্মার বিজ্ঞান, সেই জন্য তিনি বলছেন মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে। তারপর মনোবিজ্ঞানকে বলা হলো মনের বিজ্ঞান, তিনি বলছেন যে মনকে হারিয়েছে। তারপর বলছে চেতনাকে হারিয়েছে, মানে এরপর মনোবিজ্ঞানকে বলা হয়েছিল চেতনার বিজ্ঞান, এবং বলছে বর্তমানে তার মধ্যে আচরণ বর্তমান, কারণ বর্তমানে লেটেস্ট মনোবিজ্ঞানকে বলা হয় আচরণের বিজ্ঞান। এই পয়েন্ট কিন্তু এসেছে পরীক্ষাতে। তিনি আরও একটি কথা বলেন যে ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ক্রিয়াকলাপেই হচ্ছে মনোবিজ্ঞান। তোমাকে জিজ্ঞাসা করবে যে ব্যক্তি ও পরিবেশের পারস্পরিক সম্পর্কের ক্রিয়াকলাপই হলো মনোবিজ্ঞান, কে বলেছেন? বলেছেন উডওয়ার্থ। থার্ড যার সম্পর্কে পড়বো, ম্যাকডুগাল। কি বলেছেন? মনোবিজ্ঞান হলো আচরণ এবং রীতিনীতির বিজ্ঞান। সায়েন্স ইজ দ্য কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার, সায়েন্স অফ কন্ডাক্ট অ্যান্ড বিহেভিয়ার। ক্রো অ্যান্ড ক্রো বলে একজন দার্শনিক ছিলেন, মনোবিজ্ঞানিক ছিলেন, তিনি বলেছেন কি মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ এবং মানব সম্পর্কের বিজ্ঞানসম্মত আলোচনা। ঠিক আছে। স্কিনার বলেছেন, বি.এফ. স্কিনার, তিনি বলেছেন আচরণ হচ্ছে পুনর্বলন, আচরণ পুনর্বলন দ্বারা নিয়ন্ত্রিত হয়, রিইনফোর্সমেন্ট দ্বারাই আচরণ নিয়ন্ত্রিত হয়। তাহলে এই উক্তিগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমাকে প্রশ্ন করে। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ অবধি আমরা যে পড়লাম এই চ্যাপ্টার থেকে মূলত ওয়ান লাইনার কিছু বলছি, যেগুলোর থেকে প্রশ্ন এসেছে বা গুরুত্বপূর্ণ, যেগুলো নোট করে যাবে। প্রথম আমরা পড়ে এলাম সাইকোলজি শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সাইকি, দুটো গ্রিক শব্দ, সাইকি এবং লোগোস থেকে। আচ্ছা, এক্ষুনি পড়ে এলাম আচরণবাদের জনক বলা হয় জে.বি. ওয়াটসনকে। ঠিক আছে, ইনি 1913 সালে আচরণবাদের সূচনা করেন। সালটা এতটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এরপর এই পয়েন্টটা নোট করবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম মনোবিজ্ঞান ল্যাব তৈরি হয় কখন? মনোবৈজ্ঞানিক ল্যাব, মানে মনোবিজ্ঞান সম্মত পরীক্ষা করার জন্য ল্যাব তৈরি হয় কখন? 1879 সালে জার্মানে তৈরি হয়। জার্মানের লাইপজিগ বলে একটি ইউনিভার্সিটি ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে প্রথমেই গবেষণাগারটি তৈরি হয়। তিনটে ইনফরমেশন তাহলে পেলে। প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার তৈরি হয় কত সালে? 1879। কোথায়? জার্মানিতে। কোথায় জার্মানির? একটি বিশ্ববিদ্যালয় যার নাম হচ্ছে লাইপজিগ, মনে রাখবে। এই পরীক্ষামূলক গবেষণাগার তৈরি হওয়ার পর পরীক্ষণমূলক গবেষণার
বা পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের জনক বলা হয় কাকে? না, বলা হয় উইলিয়াম উন্ডকে। ঠিক আছে, তাকে বলা হয় পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের জনক। পরবর্তী, আধুনিক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উইলিয়াম জেমস। ঠিক আছে, তাকে বলা হয় আধুনিক মনোবিজ্ঞানের জনক। এরপর বলছে শিক্ষামূলক মনোবিজ্ঞান, মানে এডুকেশনাল সাইকোলজি। এই শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক বলা হয় থর্নডাইককে। থর্নডাইককে বলা হয় এডুকেশনাল সাইকোলজির জনক। আচ্ছা, এই আধুনিক মনোবিজ্ঞান যে পড়লাম আমরা, এই আধুনিক মনোবিজ্ঞানের মূল ভিত্তি কি? না, আধুনিক মনোবিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে আচরণ। আমরা পড়ে এলাম, কারণ আধুনিক মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়, তাই না? তাহলে আচরণ এবং মানুষের মানসিক প্রক্রিয়া, এই দুটোকেই অধ্যয়ন করে আধুনিক মনোবিজ্ঞানের ভিত্তি তৈরি হয়েছে। এই যে আধুনিক মনোবিজ্ঞান, তাতে যে আচরণের কথা বলা হচ্ছে, এই আচরণের আসলে বৈশিষ্ট্য কি? না, এই আচরণ সবসময় পর্যবেক্ষণযোগ্য হবে এবং পরিমাপযোগ্য হবে, তাই না? পর্যবেক্ষণ করা যাবে, অর্থাৎ অবজার্ভ করা যাবে, এবং পরিমাপ বা মেজার করা যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আমরা আজকের যে আমাদের প্রাইমারি টপিক সেটির কনসেপ্ট কভার করলাম। এরপর মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমরা এতক্ষণ যে পড়লে, কেন পড়লে, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, আসতে পারে, এসেছে। তো সেই রকম 15টি প্রশ্ন আমরা এখন আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। দেখো, প্রথমে প্রাইমারি টেট 2013, সিটেট 2011। প্রথম আমাদের যে টপিক এবং প্রথম যে কনসেপ্ট, সেখান থেকে প্রশ্ন, সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে? একদম দেখো, প্রথম লাইনেই আমরা পড়েছিলাম। তো সাইকোলজি শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলো তোমরা? কোন ভাষা থেকে? গ্রিক, ল্যাটিন, ফরাসি, জার্মানি? কোন ভাষা থেকে? ল্যাটিন না, গ্রিক ভাষা থেকে, তাই না? গ্রিক শব্দ, দুটো শব্দ কি কি? সাইকি এবং আরেকটি শব্দ কি? লোগোস। এই সাইকি এবং লোগোস থেকে এসছে সাইকোলজি, গ্রিক শব্দ। দ্বিতীয় প্রশ্ন দেখো, ত্রিপুরা টেটের 2018, ইউপি টেট 2016। মনোবিজ্ঞান প্রথমে তার আত্মাকে হারিয়েছে, তারপর মনকে হারিয়েছে, তারপর হারিয়েছে তার চেতনাকে, কিন্তু বর্তমানে তার মধ্যে আচরণ আছে। উক্তিটি কার? আমরা পড়ে এলাম ছকের মধ্যে, মনে পড়েছে কার? অপশন দিয়েছে দেখো, জে.বি. ওয়াটসন, আর.এস. উডওয়ার্থ, উইলিয়াম উন্ড, ম্যাকডুগাল। নামগুলো সবগুলোই শোনা। কোনটি? আর.এস. উডওয়ার্থ। আর.এস. উডওয়ার্থ বলেছেন, ঠিক আছে, যে প্রথমে মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান, আত্মা থেকে বলা হলো মনের বিজ্ঞান, মন থেকে বলা হলো চেতনার বিজ্ঞান, এবং চেতনা থেকে বলা হলো আচরণের বিজ্ঞান। এবং এই যে ক্রম, এই ক্রম গুরুত্বপূর্ণ ভীষণ। এই ক্রমটি অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়, মানে কোনটি অ্যাকচুয়ালি সঠিক ক্রম তোমাকে জানতে চাইবে, আত্মা, মন, চেতনা, আচরণ, বা বলে দিল চেতনা, মন, আত্মা, আচরণ। এরকম একটা প্রশ্ন আছে, তোমরা একটু পরে পাবে। আধুনিক মনোবিজ্ঞানের জনক, ফাদার অফ মডার্ন সাইকোলজি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে বলা হয়? কাকে বলা হয়? উইলিয়াম জেমস, উইলিয়াম উন্ড, সিগমন্ড ফ্রয়েড, নাকি জে.বি. ওয়াটসন? পড়ে এসছো, উত্তর দাও, উত্তর দাও, কমেন্ট করো। কাকে বলা হয়? উইলিয়াম জেমসকে বলা হয় আধুনিক মনোবিজ্ঞানের জনক। ঠিক আছে, প্রিন্সিপাল অফ সাইকোলজি। কেন? তিনি একটি বই লিখেন 1800, সম্ভবত 1890-তে, ঠিক আছে, 1890-তে এই উইলিয়াম জেমস একটি বই লেখেন, যেটির নাম দেন প্রিন্সিপালস অফ সাইকোলজি। ঠিক আছে, এই প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটি তিনি প্রকাশ করেন। এনার সম্বন্ধে এই ডেটাটা একটু মনে রাখতে পারো তোমাকে। আর একেই বলা হচ্ছে তোমার আধুনিক মনোবিজ্ঞানের জন্য। কোথাকার লোক ছিলেন ইনি? ইনি লোক ছিলেন আমেরিকার। ঠিক আছে, আমেরিকার। যদি এটা গুরুত্বপূর্ণ নয়, এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, তার লেখা বই। আর কত সালে লেখে? 1890-এ। ঠিক আছে, এনাকেই বলা হচ্ছে আধুনিক মনোবিজ্ঞানের জনক, মনে রাখবে। আচ্ছা, এইখানে এই যে উন্ড আছে, উইলহেম উন্ড, এনার সম্বন্ধে কি পড়লাম বলো তো আমরা? উন্ডকে কি বলা হয়? উন্ডকে বলা হয় পরীক্ষামূলক, পড়েলাম, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক। পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক। দেখো কতগুলো জিনিস রিভাইজ হয়ে গেল, নোট করো।
বিশ্বে প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার ফার্স্ট সাইকোলজি ল্যাবরেটরি কে স্থাপন করেন? এসএসসি এসএলএসটি 2016, সিটের 2014, রিপিটেড কোয়েশ্চেন এসছে। উইলিয়াম জেমস, প্যাভলভ, উইলিয়াম উন্ড আর বিএফ স্কিনার কে প্রতিষ্ঠা করেছিল? আমাদের জানা প্রশ্ন, পড়ে এলাম। উইলহেম উন্ড তৈরি করে মনোবিজ্ঞানের গবেষণাগার, তাই তো? কত সালে? 1800 কত 79-তে। কোথায় বলেছিলাম? জার্মানিতে একটা ইউনিভার্সিটি। কি নাম? ইউনিভার্সিটির নাম হচ্ছে লাইপজিগ। লাইপজিগ ইউনিভার্সিটিতে তৈরি করেন প্রথম মনোবৈজ্ঞানিক ল্যাব। এই জন্যই তাকে কি বলা হয়? একটু আগে পয়েন্টটা লিখলাম, পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক বলা হয়, কারণ ওনার হাত দিয়ে এটা তৈরি হয়। আচরণবাদ, বিহেভিয়ারিজম, তার জনক কাকে বলা হয়? প্রাইমারি টেট 2021-এ, 2012 সিটেটে কতবার প্রশ্নটি এসছে দেখো। কাকে বলা হয়? জেবি ওয়াটসন, থর্নডাইক, উইলিয়াম উন্ড নাকি জ পিয়াজে? পিয়াজের নামটা এখন আমরা পড়িনি, পরবর্তীকালে পড়বো, এটা গুরুত্বপূর্ণ মানুষই। তো কাকে বলা হয় এটা? তোমরা উত্তর দাও। কাকে বলা হয়? কাকে বলা হয় আচরণবাদের জনক? আচরণবাদের জনক বলা হয় জেবি ওয়াটসনকে। কেন বলা হয়? 1913-তে পড়ে এলাম আমরা, মনে করো। 1913-তে তিনি সূচনা করেন কিসের? আচরণবাদের। আচরণবাদের সূচনা করেন তিনি 1913-তে, তাই না? সেই জন্য বলা হয়। এবং ইনি দাবি করেন যে মনোবিজ্ঞান কেবলমাত্র এই সমস্ত বিষয় নিয়ে আচরণ করবে, মানে বাহ্যিক বিষয় নিয়ে আচরণ করবে, এটা তিনি বলেন। সাইকি শব্দের প্রাচীন অর্থ কি ছিল? সাইকি শব্দের প্রাচীন অর্থ কি ছিল? আসাম টেটের প্রশ্ন 2019-এর। জ্ঞান, মন, আত্মা, চেতনা। প্রাচীন অর্থ, প্রাচীন শব্দটির উপর জোর দাও। প্রথম সাইকিকে কি বলা হয়? প্রথমে বলা হয়েছিল আত্মার বিজ্ঞান, তাহলে প্রাচীন অর্থ ছিল আত্মা। কারা বলেছিলেন? গ্রিক দার্শনিকরা, তাই না? গ্রিকের যে দার্শনিক ছিলেন তারা বলেছিলেন। পরবর্তীকালে বলা হয় মনের বিজ্ঞান। শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি, ছকের মধ্যে ছিল পয়েন্ট, মনে করো। ওয়েস্ট বেঙ্গল টেট 2014-এর প্রশ্ন। জন ডিউই, থর্নডাইক, রুশো, পেস্তালৎসি। কাকে বলা হয়? থর্নডাইককে। শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক, এখানেই মুখস্থ হয়ে যাবে তোমার। শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক থর্নডাইক, যিনি শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র নীতিগুলোর কথা বলেন। এই জন্যই তাকে শিক্ষামূলক মনোবিজ্ঞানের জনক বলা হয়। আচ্ছা, ভীষণ গুরুত্বপূর্ণ এই থর্নডাইক সম্বন্ধে আমরা পরে পড়বো, যদিও পরে, আমি তোমাকে তবু বলে রাখছি। ইনি একটি তত্ত্ব দেন, প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব। যারা একটু আধটু সিডিপি পড়েছো তারা এই তত্ত্ব সম্বন্ধে জানো না এমনটা কিন্তু হতে পারে না। প্রচেষ্টা, ভুলের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থিওরি, এটি দেন কে? থর্নডাইক। মনোবিজ্ঞানের অর্থের বিবর্তনের সঠিক ক্রম কি বললাম? প্রথমেই বলেছিলাম, প্রশ্ন রিপিট হয়েছে দেখো, তাই না? এই ক্রমটি থেকে অনেক সময় প্রশ্ন পড়ে। সঠিক ক্রম কি? প্রথমে কি বিজ্ঞান বলা হয়? প্রথমে বলা হয় আত্মার বিজ্ঞান। তাহলে প্রথমে আত্মার বিজ্ঞান মানে এখানে আছে আত্মা, এখানে আছে আত্মা। আত্মার পরে কি চেতনা বলা হয়? না, আত্মার পরে বলা হয় মনের বিজ্ঞান, তারপরে বলা হয় চেতনার বিজ্ঞান, দিয়ে বলা হয় আচরণের বিজ্ঞান। তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার, তাই না? সঠিক উত্তর। আচ্ছা, এটিকে মনে রাখবে, এটা একটা ট্রিক্সের মতো মনে রাখতে পারো। ক্রমটি হচ্ছে অ্যাকচুয়ালি আ ম চে আ, আমচেয়া, আমচেয়া, ঠিক আছে? আ, আত্মা, মন, চেতনা, আচরণ। আ দিয়ে শুরু, আ দিয়ে শেষ, আ দিয়ে শুরু, আ দিয়ে শেষ, মাঝে হচ্ছে ম চে, মন, চেতনা। সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার উক্তিটি কার? ত্রিপুরা টেট 2021-এর প্রশ্ন। স্কিনারের, ওয়াটসনের, প্যাভলভের, উডওয়ার্থের। প্যাভলভ সম্বন্ধে তো আমরা এখনো পড়িনি। স্কিনার হবে, ওয়াটসন হবে না উডওয়ার্থ হবে? মনে করে দেখো, ওয়াটসন এই তত্ত্বটি দিয়েছিলেন, সাইকোলজি অফ পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার সাইকোলজিকে, ঠিক আছে? জে বি ওয়াটসন প্রথম বলেন এটা, যেটা হলো আচরণের বিজ্ঞান, তাই না? আত্মপর্যবেক্ষণ, মনে করো ওখানে পয়েন্ট আউট করেছিলাম যে ইন্ট্রোস্পেকশন পদ্ধতি
কখন এটাকে ইন্ট্রোডিউস করা হয়, কোন স্তরে, কোন স্তরে আত্মপর্যবেক্ষণ পদ্ধতির কথা বলা হয়? সিটেট 2018 প্রশ্ন এটা। আত্মপর্যবেক্ষণ পদ্ধতি বলা হয় কোন স্তরে? যেখানে চেতনার বিজ্ঞান হিসেবে বলা হয় একে, মানে 3 নম্বর স্তর এটা, তাই না? চেতনার বিজ্ঞান যেখানে বলা হয়, এখানে এই এই স্তরের সমর্থন করেছিলেন কারা? এই স্তরের সমর্থন করেছিলেন উন্ড, মনোবিজ্ঞানী উন্ড। আর একজন সমর্থন করেছিলেন যার নাম কি ছিল? মনোবিজ্ঞানী টিচেনার। টিচেনার, এই দুজন সমর্থন করেছিলেন ওই স্তরের, তাই না? এখানে তোমার পর্যবেক্ষণ বা ইন্ট্রোস্পেকশন পদ্ধতি সম্বন্ধে জানানো হয়। ম্যাকডুগাল, তার মতে মনোবিজ্ঞান কি? 2021 সালে প্রশ্নটি এসেছিল। মানুষের মনের বিজ্ঞান, আচরণ ও রীতিনীতির বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, আত্মার বিজ্ঞান। ম্যাকডুগাল, ম্যাকডুগাল কোন সমর্থন করেছিলেন কিসে? আচরণ এবং রীতিনীতির বিজ্ঞান বলে তিনি সমর্থন করেন মনোবিজ্ঞানকে। ঠিক আছে, মানে এই ম্যাকডুগাল একটি বই লিখেছিলেন, ম্যাকডুগাল একটি বই লিখেছিলেন যে বইটির নাম হচ্ছে তোমার আউটলাইন অফ সাইকোলজি। ঠিক আছে, আউটলাইন অফ সাইকোলজি, এই বইটি তিনি লিখেছিলেন কে? ম্যাকডুগাল। এই বইতেই তিনি এই রীতিনীতি বিজ্ঞান হিসেবে সাইকোলজিকে বর্ণনা করেছেন। পরের প্রশ্ন বলছে দেখো, প্রাচীনকালে মনোবিজ্ঞান কোন বিষয়ের একটি শাখা হিসেবে বিবেচিত হতো? প্রাচীনকালে, ইউপিটেট 2018 প্রশ্ন। কোন বিষয়ের শাখা হিসেবে মনোবিজ্ঞানকে বলা হতো? পদার্থবিদ্যার, দর্শন শাস্ত্রের, সমাজবিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের? ভাই এটা তো তোমরা খুব সহজেই বলতে পারবে, বলতে পারা উচিত দর্শন শাস্ত্র হবে, কারণ পরবর্তীকালে দর্শন শাস্ত্র থেকে মনোবিজ্ঞানকে আলাদা করা হয়। দেখো পদার্থবিদ্যা, সমাজবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান হবে না, এটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, কখন এই ব্যাপারটা দর্শন শাস্ত্রে অ্যাড করা হয়? যখন যুগ ছিল কাদের? প্লেটো, যখন যুগ ছিল অ্যারিস্টটল। ঠিক আছে, এনাদের যুগে, এনাদের সময়কালে তারা দর্শন শাস্ত্রের এটিকে একটি অঙ্গ হিসেবে অ্যাড করে নেন। ঠিক আছে, পরবর্তীকালে বাদ দেয়, আমরা পড়ে এলাম। আধুনিক মনোবিজ্ঞান বা মডার্ন সাইকোলজি, এটি মূলত কি নিয়ে আলোচনা করে তোমাকে জিজ্ঞাসা করছে। সিটেট 2016-তে এসেছিল। কেবল মানুষের বাহ্যিক আচরণ নিয়ে, কেবল অবচেতন মন নিয়ে, আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে, কেবল প্রাণীর আচরণ নিয়ে? একটা জিনিস মনে রাখবে, এই সাইকোলজিতে কেবল কথাটা ভীষণ ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ কেবল যখন বলে দেওয়া হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বলে দেওয়া হচ্ছে, এবং সাইকোলজিতে এই কেবল জিনিসটা 99.9%-এর উত্তর হয় না কেবল যেখানে থাকবে। ঠিক আছে, তাহলে এই দিক থেকে আমি তো উত্তর করেই দিতে পারি আচরণ এবং মানসিক প্রক্রিয়া। কোনো একটি বিষয় বিশেষ বিষয়কে নিয়ে বলে না, এই জন্য কেবল কথাটা থাকলে সেটাকে এড়িয়ে যাবে। ঠিক আছে, প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার 1879 সালে জার্মানির কোন শহরে প্রতিষ্ঠা করা হয়? আচ্ছা, শহর, যে শহরে ওই ইউনিভার্সিটির নাম যে কি ছিল? লাইপজিগ ইউনিভার্সিটি। তাহলে ওই শহরেই নিশ্চয়ই হবে, তাই না? কে করেছিলেন আবার একবার বলে দিচ্ছি? উইলিয়াম উন্ড। মনে করো, 3বার রিপিট হলো এটা। একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। আচ্ছা, এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, এই যে লাইপজিগ যে ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, লাইপজিগ শহরে অবস্থিত ইউনিভার্সিটি, লাইপজিগ ইউনিভার্সিটি। এখন বর্তমানে ইউনিভার্সিটির নাম হচ্ছে কার্ল মার্কস, কার্ল মার্কস ইউনিভার্সিটি। ঠিক আছে, যদিও এটা তোমাদের আউট অফ সিলেবাস, বলে রাখলাম জাস্ট, এটা প্রশ্ন আসবে না এরকম। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলেছেন, এবং একে সর্বাধিকভাবে এই কথাটি গ্রহণযোগ্য কেন? কেন মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়? এত গ্রহণযোগ্য কেন? সিটেট 2019 এসেছিল। বলছে কারণ আচরণকে সরাসরি দেখা যায় এবং পরিমাপ করা যায়, কারণ এটি আত্মাকে অস্বীকার করে, কারণ এটি শুধুমাত্র ল্যাবরেটরিতে, আবার দেখো শুধুমাত্র, কেবলমাত্র, কারণ এটি প্রাচীন ধারণা। এই শুধুমাত্র বা কেবলমাত্র আছে, খুব সহজে এটিকে তুমি বাদ দিয়ে দাও। এটি প্রাচীন ধারণা বলে কি আত্মার বিজ্ঞান বলা হয়, আচরণের বিজ্ঞান বলা যে না? আত্মাকে অস্বীকার করে বলে না, কাউকে স্বীকার অস্বীকার করার সাথে সম্পর্ক নেই। ও নিজে আচরণের বিজ্ঞান বলা হচ্ছে কেন? কারণ আচরণকে আমরা দেখতে পাই এবং পরিবেশ অনুযায়ী সেটিকে পরিমাপ করতে পারি, গবেষণা করতে পারি, সেটিকে অবজার্ভ করা যায়। ঠিক আছে,
কারণ কি বলতো, বিজ্ঞান সর্বদা কিসের ওপর নির্ভরশীল? বিজ্ঞান নির্ভর করে প্রমাণের ওপর এবং প্রমাণের উপরই আর কি, মূলত প্রমাণের উপর, পরীক্ষার উপর, এগুলোর উপর বিজ্ঞান নির্ভর করে থাকে। তাহলে আত্মা বা মনকে তুমি দেখতে না পেলেও সব থেকে বড় কি, মাপাও যায় না ওগুলোকে, তাই না? মাপা যায় না। তাহলে যেহেতু তুমি প্রমাণের উপর নির্ভর করছো, যদি সেগুলোকে মাপাই না যায়, তুমি সেখানে কি করে গুরুত্ব দেবে? কিন্তু মানুষের এই যে আচরণ, বাহ্যিক আচরণ, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যবেক্ষণ এবং পরিমাপ করা যায়, পরিমাপও করা যায়, পর্যবেক্ষণও করা যায়। সেই জন্য মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় এবং সর্বাধিক এটি গ্রহণযোগ্য একটি তথ্য। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আজ আমাদের ক্লাস এতদূর অবধিই ছিল। আজকে আমরা মনোবিজ্ঞানের একদম প্রথম যে অধ্যায় তুমি বলতে পারো, সূচনা, ঠিক আছে, এই প্রথম অধ্যায় আজকে আমরা পড়লাম। এবং শুধুমাত্র এটা যে ইন্ট্রোডাকশন ক্লাস ছিল মনোবিজ্ঞানের তা নয়, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ভরে ভরে কোশ্চেন এসছে। তাহলে এই চ্যাপ্টারটিকে তোমরা কিন্তু অবহেলা করতে পারো না, গুরুত্বহীন বলতে পারো না। ঠিক আছে? তো ধন্যবাদ তোমাদেরকে যারা এতক্ষণ অবধি ক্লাসটি সাথে আমাদের সাথে জুড়েছিলে, প্রত্যেককে ধন্যবাদ। ভালো যদি লাগে ক্লাসটি, যদি মনে হয় তোমাদের বেনিফিট দিচ্ছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করে দিও, আরও যারা পড়ছে তাদের উপকার হয়ে যায়। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো না, এটা ঠিক নয়, তাই না? আমরা তোমাদের জন্য সত্যিই কঠিন পরিশ্রম করছি। একটা স্লাইড বানানো, কি কি ডেটা দিয়ে বানাবো পরীক্ষা ওরিয়েন্টেড, সেটা কিন্তু ভাই একটু কষ্টকরই অবশ্যই। ঠিক আছে? এবং আমি তো বারবার এটা মানে বলে চলি যে তুমি যে কোনো পেড কোর্সে যদি পড়ো না, তার সাথে তুমি আমাদের এই পিপিটিগুলো শেয়ার করে দেখবে। আমরা কোনো অংশে কিন্তু কন্টেন্টের সাথে কম্প্রোমাইজ করি না, বেস্ট কন্টেন্ট তুমি পাবে, ফ্রি হতে পারে ক্লাস। ঠিক আছে? তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে। আর এই নোটটি দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখানে ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।